প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমি অভিস্রবণ এটা নিয়ে আলোচনা করব। অভিস্রবণে মনে রাখতে হবে যে এক্ষেত্রে একটি অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়, অর্ধভেদ্য পর্দা, এবং এক্ষেত্রে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ। ছবিটা আগে লক্ষ্য কর, দেখো দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ, এদিকে একটা ভিন্ন ঘনত্বের দ্রবণ, এদিকে একটা ভিন্ন ঘনত্বের দ্রবণ, এবং ছবি দেখে বুঝতে পারছো এখানে অণুগুলোর সংখ্যা বেশি, এখানে অণুর সংখ্যা কম। এই অণুগুলো হলো দ্রাব অণু, এবং যার মধ্যে এই অণুগুলো রয়েছে সেটাকে বলা হয় দ্রাবক। তাহলে দ্রাবক অণু, তাহলে দ্রাবকের মধ্যে দ্রাব অণু রয়েছে, তাহলে এটা একটা দ্রবণ, এটাও একটা দ্রবণ। এই দ্রবণের ঘনত্ব বেশি, এই দ্রবণের ঘনত্ব কম। এই দুটো দ্রবণ কি দিয়ে পার্থক্য করা আছে? মাঝে একটি অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা দিয়ে যদি পৃথক করা থাকে, আমি অর্ধভেদ্য পর্দা কি পরে বলছি, অর্ধভেদ্য পর্দা দিয়ে যদি পৃথক করা থাকে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, তাহলে অ্যারো চিহ্ন দেওয়া আছে কোন দিকে? কম থেকে বেশির দিকে। অর্থাৎ যে দ্রবণের ঘনত্ব কম সেই দ্রবণ থেকে যে দ্রবণের ঘনত্ব বেশি সেই দিকে কোন অণু যায়? দ্রাবক অণু। দ্রাব নয়, দ্রাবক অণু সঞ্চারিত হয়। যে পদ্ধতিতে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করা থাকলে কম ঘনত্বের দ্রবণের দ্রাবক অণু বেশি ঘনত্বের দ্রবণের দিকে পরিবাহিত হয় এবং সমঘনত্বে উপনীত হয়, এক সময় কি বলা হবে? অভিস্রবণ। এই পদ্ধতি অভিস্রবণ হয়। তাহলে এই অভিস্রবণের ক্ষেত্রে পর্দার ভূমিকা রয়েছে, অর্ধভেদ্য পর্দা। পর্দা তিন রকমের হয়, একটা হলো ভেদ্য, একটা হলো অভেদ্য, আর একটা হলো অর্ধভেদ্য। প্রধানত তিন রকম। ভেদ্য পর্দা মানে যে পর্দার মধ্যে দিয়ে দ্রাব এবং দ্রাবক অণু উভয়ই চলাচল করে, দ্রাবক অণু দুটোই চলাচল করতে পারে যে পর্দার মধ্যে দিয়ে, তাকে বলে ভেদ্য পর্দা। যেমন উদ্ভিদের কোষ প্রাচীর ভেদ্য পর্দা, ফিল্টার কাগজ, এগুলো হলো ভেদ্য পর্দা। যে পর্দার মধ্যে দিয়ে দ্রাব বা দ্রাবক কোনো অণুই চলাচল করতে পারে না, দ্রাবক কোনোটাই কোনো অণু চলাচল করতে পারে না, সেই পর্দাকে বলে অভেদ্য পর্দা। যেমন পলিথিন বা প্লাস্টিকের পর্দা। তোমরা পলিথিন ব্যাগে বা পলিথিন পেপারের মধ্যে দেখো জল গলে না, কোনো দ্রাবক অর্থাৎ দ্রাবক কোনোটাই ভেদ করে যেতে পারে না। আর অর্ধভেদ্য পর্দা হচ্ছে যে পর্দার মধ্যে দিয়ে কেবল দ্রাবক অণু চলাচল করে, দ্রাব অণু চলাচল করতে পারে না, তাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। যেমন আমরা কোষ পর্দা বা মাছের পটকা, পার্চমেন্ট কাগজ, এছাড়া ডিমের খোসা ছাড়ালে ভেতরে যে পাতলা একটা পর্দা থাকে, এগুলোকে আমরা বলতে পারি অর্ধভেদ্য পর্দা। অবশ্য একটি পছন্দমাফিক ভেদ্য পর্দা বলা হয় এদের মধ্যে, কোষ পর্দা বা এই ডিমের খোসার নিচের যে পাতলা পর্দা, এগুলোকে পছন্দমাফিক ভেদ্য পর্দাও বলা হয়, তবে সেটা আমরা এখানে আলোচনা করছি না। তাহলে পর্দা তোমরা জানলে। এইবার অভিস্রবণে তাহলে দুটো জিনিস অন্তত বুঝতে পারলে, যে অর্ধভেদ্য পর্দা প্রয়োজন, ভিন্ন ঘনত্বের দুটো দ্রবণ প্রয়োজন, এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে ব্যাপনে যেমন কঠিন তরল গ্যাস বা কঠিন গ্যাস, কঠিন তরল বিভিন্ন ধরনের মাধ্যম হয়েছে, অভিস্রবণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুটো সমপ্রকৃতি হবে। এক্ষেত্রে যেমন তরল, আমি বলেছি উদাহরণ হিসেবে তরল মাধ্যম, তাহলে সমপ্রকৃতি হতে হবে, হয় তরল অথবা গ্যাস, কঠিন অবশ্য হয় না, সমপ্রকৃতির মাধ্যম প্রয়োজন অভিস্রবণের ক্ষেত্রে। এবার এই অভিস্রবণের দুরকম হতে পারে, যে অভিস্রবণ পদ্ধতিতে কোষের মধ্যে দ্রাবক প্রবেশ করতে পারে, আমি দ্রাবক অর্থে এখানে জল হিসেবেই ধরছি, দ্রাবক প্রবেশ করতে পারে, অথবা কোষ থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। ধরা যাক এই ছবিটা লক্ষ্য করো, এটা হচ্ছে জলের মধ্যে একটা কোষ রাখা হয়েছে, কোষের ঘনত্ব বেশি, কোষের ভেতরে যে প্রোটোপ্লাজম আছে তার ঘনত্ব বেশি, আর জলের ঘনত্ব কম, আর বাইরে আছে কোষ পর্দা। তাহলে কি হবে? কোষ পর্দা হচ্ছে অর্ধভেদ্য পর্দা, তাহলে বাইরে থেকে জল মানে দ্রাবক কোষের মধ্যে প্রবেশ করবে বেশি ঘনত্বের দিকে, এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে দেখো, বাইরে থেকে দ্রাবক অণু জলের মধ্যে কোষের মধ্যে প্রবেশ করছে, তাহলে কোষের মধ্যে জল প্রবেশ করলো, অন্তঃ অভিস্রবণ। তার ফলে কি হলো? কোষটা দেখো স্ফীত হয়ে উঠলো এবং প্রোটোপ্লাজমের ঘনত্ব কমে গেল জল প্রবেশ করার ফলে।
এটাকে বলবো আমরা অন্ত অভিস্রবণ। তাহলে কোষ ফুলে যায়, যেমন কোষের মধ্যে জল প্রবেশ করলে কোষটা স্ফীত হয়, ফুলে যায়। যেমন উদ্ভিদের যে ধরো কাণ্ড যখন ঝিমিয়ে যায় রোদে, তোমরা যখন জল দাও তখন দেখো না যে আস্তে আস্তে পাতাগুলো আবার খাড়া হয়ে গেল, কেন? রসস্ফীত হলো, মানে কোষগুলোর জল কমে গেছিল, জল দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জল কোষের মধ্যে প্রবেশ করে রসস্ফীত হলো, খাড়া হয়ে গেল। তাহলে উদ্ভিদের বিরুৎ জাতীয় উদ্ভিদ, নরম কাণ্ডের উদ্ভিদ যে খাড়া থাকে, পাতাগুলো খাড়া থাকে, তাহলে সেগুলো কিন্তু সবই অভিস্রবণ পদ্ধতিতে জল, অন্ত অভিস্রবণ পদ্ধতিতে জল প্রবেশ করার ফলেই হয়। এটা আচ্ছা, এবার উল্টোটা যদি বলা হয়, এইরকম একটা রসস্ফীত কোষ, জল ঢুকে একদম ফুলে গেছে, এইরকম রসস্ফীত কোষকে যদি ঘন চিনির দ্রবণের মধ্যে দেওয়া হয়, ঘন চিনির দ্রবণ, তাহলে কি ঘটনা ঘটবে না? এক্ষেত্রে চিনির দ্রবণ বাইরে দেখো, ঘন চিনির দ্রবণ, বাইরে ঘনত্ব বেশি আর ভেতরে কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব কম, তাহলে কি হবে? বাইরে একটা ব্যবধান আছে, সেটা হলো অর্ধভেদ্য পর্দা, কোষ পর্দাটা অর্ধভেদ্য পর্দা। তাহলে ভেতর থেকে জল আরো চিহ্ন দিয়েছি দেখো, বাইরে বেরিয়ে যাবে। তাহলে কোষটা আস্তে আস্তে কি হবে? চুপসে যাবে, চুপসে যাবে কোষ। এই ঘটনাকে আমরা বলবো বহি অভিস্রবণ। কেন না? কোষের ভিতর থেকে দ্রাবক অর্থাৎ জল বাইরে বেরিয়ে এসছে, তাকে বহি অভিস্রবণ বলে। তাহলে অন্ত অভিস্রবণ পদ্ধতিতে দ্রাবক অণু কোষের মধ্যে প্রবেশ করে বা জল প্রবেশ করে কোষে, তাহলে কোষটা রসস্ফীত হয়ে ওঠে, ফুলে ওঠে। আবার বহি অভিস্রবণ পদ্ধতিতে কোষের ভিতর থেকে জল বাইরে বেরিয়ে যায়, তার ফলে কোষটা কুঞ্চিত হয়ে যায় বা প্রোটোপ্লাজম সংকুচিত হয়, প্রোটোপ্লাজমে সংকোচন ঘটে। তাহলে অন্ত অভিস্রবণ আর বহি অভিস্রবণ নিশ্চয়ই বুঝতে পারলে। এবার অভিস্রবণ কি কি পদ্ধতিতে আমাদের সাহায্য করে, গুরুত্ব কি না? মূলরোম দ্বারা যে জল শোষণ হয় উদ্ভিদ, এটা কিন্তু ব্যাপন যেমন সাহায্য করে, তেমনি একই সাথে অভিস্রবণ পদ্ধতিতেও শোষিত হয়। তারপর মূলরোম দ্বারা শোষিত জল, যে কটেক্স, তারপর অন্তঃত্বক, পরিচক্র ইত্যাদি অঞ্চলের কোষের মধ্যে দিয়ে যে পরিবাহিত হয়, বা মেসোফিল কলার মধ্যে দিয়ে যে জলটা পরিবাহিত হয়, এগুলো সবই কিন্তু অভিস্রবণ পদ্ধতিতে হয়। এই অভিস্রবণকে বলে কোষান্তর অভিস্রবণ, মানে এক কোষ থেকে আরেক কোষে অভিস্রবণ পদ্ধতিতে জলের স্থানান্তর ঘটে। আমরা জানি পত্ররন্ধ্রের রক্ষী কোষ পত্ররন্ধ্রকে খুলতে আর বন্ধ হতে সাহায্য করে। তো দিনের বেলায় পত্ররন্ধ্র খুলে যায়, আবার রাত্রে হলে চুপসে যায় পত্ররন্ধ্র, রক্ষী কোষ চুপসে যায়, ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়। এই যে পত্ররন্ধ্র খোলা বন্ধ হয় রক্ষী কোষের স্ফীতির দ্বারা বা রক্ষী কোষ থেকে তার সংকোচনের দ্বারা পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হয়, এটা কিন্তু এই অভিস্রবণ পদ্ধতিতে জল প্রবেশ ও নির্গমনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এছাড়া উদ্ভিদের যে চলন কিছু আছে, উদ্ভিদের পাপড়ি খোলা বা কুড়ির যে পাপড়িগুলো খুলে যায়, এগুলো কিন্তু নিয়ন্ত্রিত হয় অভিস্রবণ পদ্ধতিতে। আবার বিভিন্ন ফল দেখবে জল পড়লে ফেটে যায়, এটাও হয়। যেমন চটপটির ফল দেখেছো জল লাগলে ফেটে যায়, বা দোপাটি, এগুলো জল লাগলে ফেটে যায় সাথে সাথে। এগুলো জল জল মানে শোষণ করে অভিস্রবণ পদ্ধতিতে প্রস্ফীত হয়ে যায় এবং তার ফলে অসম প্রসারণের জন্য ফেটে যায়। তাহলে ফলের বিদারণ, বীজের ছড়িয়ে পড়া, এগুলো সব অভিস্রবণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়া উদ্ভিদের ভাজক কলার যে বৃদ্ধি ঘটে বা প্রসারণ ঘটে, সেটাও অভিস্রবণ পদ্ধতিতে স্ফীতির জন্য ঘটে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে অনেকগুলো গুরুত্ব রয়েছে অভিস্রবণের, এটা করবে। আর ব্যাপন অভিস্রবণের যে কি পার্থক্য, সেটাও তো আমরা অলরেডি এর মধ্যে আলোচনা করে দিয়েছি। এবং পর্দার ক্ষেত্রে ব্যাপনে কোনো পর্দার প্রয়োজন নেই, অভিস্রবণে অর্ধভেদ্য পর্দা প্রয়োজন। তোমরা দেখবে যে বইতে লেখা আছে ব্যাপনে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন নেই, তো অর্ধভেদ্য কথাটা ওখানে দরকার নেই, তোমরা কেটে দেবে, দিয়ে লিখবে কোনো পর্দার প্রয়োজন নেই, অভিস্রবণে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন। আর কোন দিক থেকে কোন দিকে হয় অভিমুখটাও তোমরা জানবে। এটা এক্ষেত্রে দ্রবণের বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে পদার্থের অণুগুলো ছড়িয়ে পড়ে, আর এক্ষেত্রে দ্রাবক অণু কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ছড়িয়ে পড়ে। আর এটা বিষম প্রকৃতির মিশ্রণে ঘটে, এটা সম প্রকৃতির মিশ্রণের মধ্যে ঘটে। আশা করি তোমরা তাহলে অভিস্রবণটাও বুঝতে পেরেছো। আর এর সাথে আমি তাহলে কিছু তোমাদের কোয়েশ্চেন দিচ্ছি, যে কোয়েশ্চেনগুলো তোমরা এখানে আলোচনা করবে। লিখে নাও। নিষ্ক্রিয় পরিবহন কাকে বলে? ব্যাপন কাকে বলে? কঠিন গ্যাস ও তরল গ্যাসে ব্যাপনের উদাহরণ দাও। ব্যাপনের 5টি শর্ত লেখো। ব্যাপনের 5টি গুরুত্ব লেখো। অভিস্রবণ কাকে বলে? অন্তঃ অভিস্রবণ ও বহি অভিস্রবণ কি?
পর্দা কয় প্রকার ও কি কি, উদাহরণ দাও। অভিস্রবণের 5টি গুরুত্ব লেখো। ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য লেখো নিচের বৈশিষ্ট্যের ভিত্তিতে। 1 নম্বর পর্দা, 2 নম্বর অভিমুখ, 3 নম্বর দ্রবণের প্রকৃতি। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে ফেলবে। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো।